যে আমার হয়েছে আমি বুঝবো কী করে? দেখুন, আজকে ভারতবর্ষের মধ্যে কম বেশি করে ঘাড়ে যন্ত্রণা হয়নি এটা বলাটা কিন্তু ভুল হবে। প্রায় মানুষে দেখবেন নতুন জেনারেশান থেকে, মানে ছোট বাচ্চা যখন 18 বছর 20 বছরের বাচ্চা রয়েছে তারও কিন্তু ঘাড়ে একটা যন্ত্রণাটা হয়। আর ইনফ্যাক্ট যারা 70 বছর 75 বছর বয়স হয়ে গেছে তাদেরও কিন্তু ঘাড়ে যন্ত্রণাটা হয়, ঠিক না? তো এই ঘাড়ে যন্ত্রণায় কি সার্ভাইকাল স্পন্ডিলাইসিস বা কোমরের যন্ত্রণায় কি লাম্বার স্পন্ডিলাইসিস? তাই নয়। কিন্তু এই সমস্যায় যদি দীর্ঘদিন রয়ে যায় তাহলে কিন্তু আমাদেরকে স্পাইনকে নষ্ট করে দেয়। একটা সামান্য একটা যন্ত্রণা যেটা আমাদের শরীরের মধ্যে যে স্পাইনটা পুরো যদি নষ্ট করে দেয় তাহলে আগামী দিন কিন্তু আমরা দাঁড়াতে পারি না, ভালোভাবে বসতে পারি না, ভালোভাবে হাঁটতে পারি না, ব্যালেন্স হারিয়ে যাই। আমি ইনফ্যাক্ট এইরকম পেশেন্টও দেখেছি যারা কিন্তু এইরকম যন্ত্রণা হতে হতে তারা কিন্তু আজকে হুইল চেয়ারের মধ্যে আমার কাছে চেম্বারের মধ্যে আসে। এইরকমই একটা উদাহরণ আমি আজকেও আপনাকে দেখাবো, স্যাম্পল প্লাস কিছু এই যে সিমটমসগুলো যে বললাম ঘাড়ে যন্ত্রণাগুলো, তার জন্যেই কি আমাকে ওই কুকুরের মতন গলায় কি বেল্ট পরে রাখতে হবে? আমি তো শুনেছিলাম কি কুকুররা কিন্তু গলায় বেল্ট পরে, কিন্তু এখন তো দেখছি মানুষরাও কিন্তু গলায় বেল্ট পরছে। ইনফ্যাক্ট ফিউচারে আপনাকে লাম্বারের জন্য কোমরে কিন্তু বেল্ট পরতে বলছে, তারপরে আপনাকে অপারেশন করতে বলছে। তো এই যে বেল্ট পরা, অপারেশন করা, এটা কি সঠিক জিনিস? তাই নয়। আপনি এইরকম যন্ত্রণা যদি হচ্ছে বা এইরকম সমস্যা যদি আপনি ফেস করছেন, তার জন্যেই ফিউচারে আপনাকে বেল্ট পরতে হবে না, কোনো সার্জারি করতে হবে না। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কিন্তু আগে জানুন কি সমস্যাগুলো কোথায়। যখনই আপনি দেখছেন কি আপনার কোনো ঘাড়ে যন্ত্রণাটা রয়েছে, নতুন জেনারেশনের কথাটাগুলো বলি, আজকে যখন আবার ওরা বাইক কিনছে তারা কিন্তু স্পোর্টস বাইক কিনছে। এবার স্পোর্টস বাইক যখন কিনছে তখন কী হচ্ছে, তারা কিন্তু ঝুঁকে কিন্তু বাইকটা চালাচ্ছে, যার ফলে কী হচ্ছে, আমাদের স্পাইনটা কিন্তু খারাপ হচ্ছে, ঠিক না? আজ পড়াশোনা যদি আপনি বলেন, সবসময় একটা পড়াশোনা একটা চাপ রয়েছে, তারা কিন্তু ঝুঁকে কিন্তু পড়াশোনা করছে, ল্যাপটপ চালাচ্ছে, কম্পিউটার চালাচ্ছে, ফোন ইউজ করছে। এটা একটা কারণ আছে আপনার সার্ভাইকাল স্পন্ডিলাইসিস হয়ে যাওয়া, বা উঁচু আপনি বালিশ নিয়ে ব্যবহার করছেন। তো দেখুন, সার্ভাইকাল স্পন্ডিলাইসিসে আমরা কিছু যদি টার্মসগুলো আপনি যদি ঠিকঠাক যদি বোঝেন বা এর উপর যদি আপনি ওয়ার্ক করেন না, তো আমি 50% তো আপনার এখান থেকে আপনাকে ঠিক করে দেবো। কিছু করতে হবে না, আপনি প্রথম বালিশ যে উঁচু যে ব্যবহার করছেন সেটা বন্ধ করুন। সার্জিক্যাল দোকানের মধ্যে গিয়ে আপনি সার্ভাইকাল স্পন্ডিলাইসিসের জন্য বালিশ পাওয়া যায়, অ্যাভেলেবেল আছে, সেটা আপনি নিয়ে ব্যবহার করতে পারেন। রাত্রিবেলা বালিশ আপনি ওটা ব্যবহার করুন। এছাড়া এই ব্যায়ামটা আপনাকে অনেকবার দেখিয়েছি, আজকে আবার দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে 1 নম্বর যাবেন ঠিক পিছনে, 2 নম্বর যাবেন বাঁদিকে, আর 3 নম্বর যাবেন ডান দিকে, সামনে আসবেন না। এই ব্যায়ামটা 4 থেকে 5 বার আপনি করুন যখনই আপনি ফ্রি আছেন। আর পেটকে পরিষ্কার রাখার চেষ্টা করুন। ঠিক শুনেছেন আপনি, গ্যাস যদি হয় তাহলে কিন্তু এই পেনটা আরও বেড়ে যায়। তো পেট যাতে পরিষ্কার থাকুক, তাতে আপনি দেখবেন 50% আপনার সার্ভাইকাল স্পন্ডিলাইসিস আপনি রিলিফ পেয়ে যাবেন। কেন আপনি ব্যথা বড়ি খাবেন? আজকে দেবাশিস একটা কথা বললেন কি আমাকে কি ব্যথা বড়ি খেতে হবে? কোনো দরকারই নেই। দেখুন, আজকে 2 বছরের সমস্যা আমার কাছে পেশেন্ট এসেছিলো, আর আজকেই মধ্যমগ্রামে আমি পেশেন্টকে পেলাম যেখানে 15 ডেজের মেডিসিন দেওয়া হয়েছিল, সে কিন্তু কোনো ব্যথা যন্ত্রণা তার নেই। তো আমি পেনকিলার না দিয়ে কী করলাম, তার যে প্রবলেমগুলো রয়েছে তার উপরে ওয়ার্ক করলাম। ওনার এক্সরে রিপোর্টটা দেখতে হয়, এক্সরে রিপোর্টের মধ্যে যখন আপনি দেখতে পাচ্ছেন সার্ভাইকাল অস্টিওআর্থ্রাইটিস রয়েছে। এবার মানুষরা কি জানে কি অস্টিওআর্থ্রাইটিস আমাদের হাঁটুতেই হয়? তাই নয়। অস্টিওআর্থ্রাইটিস আমাদের যে কোনো বিগ জয়েন্টের মধ্যে হয়। আপনি কোমরে হতে পারে, হাঁটুতে হতে পারে, ঘাড়ে হতে পারে। তো যখন আপনার অস্টিওআর্থ্রাইটিস মানেটা কী হচ্ছে, আপনার সাইনিক ফ্লুইডটা মানে আপনার জেলটা নষ্ট হচ্ছে। তো যে কোনো যে দুটো হাড় আছে, দুটো হাড়ের মাঝখানে যখন জেল শেষ হয়ে যায় তখন কি হয়, দুটো হাড়গুলো জুড়ে যায়, আর জুড়ে যাওয়ার পর আপনার ঘর্ষণ খেতে চালু হয়ে যায়। তো জেলকে তৈরি করান, গ্রীবাবস্তি, কটিবস্তি, জানুবস্তি রয়েছে পঞ্চকর্ম থেরাপির মধ্যে। এইগুলো যদি আপনি ব্যবহার করতে চালু করেন তাহলে আগামী দিন আপনাকে কোনো রকম সার্জারি করতে হয় না। আর নালে আস্তে আস্তে কী হবে, আপনার এই স্পাইনটা যেটা রয়েছে আপনার, সেটা কিন্তু বেঁকে যাবে। আপনার শরীর কিন্তু ডিপেন্ড আছে কার উপরে? স্পাইনের উপরে। আর সেটাই যদি আপনার বেঁকে যায়, সেটাই যদি আপনার অস্টিওআর্থ্রাইটিস হয়ে থাকে, তাহলে আগামী দিন এইরকম ব্যথা যন্ত্রণাই নয়, যেটা বললাম আপনাকে, মানুষরা হুইল চেয়ারের মধ্যেও চলে যায়। তো আপনি আয়ুর্বেদকে গ্রহণ করুন। আয়ুর্বেদ একটা এরকমই ইম্পর্টেন্ট জিনিস আছে যেখানে যে কোনো রোগের আপনার যদি আপনি জেনে যান কি আমার সমস্যাটা কোথা থেকে রয়েছে, তার উপর যদি ওয়ার্ক করেন, তো আগামী দিন আপনাকে কোনো রকম পেন কিলার, কোনো রকম বেল্ট, কোনো রকম আপনাকে সার্জারি করতে হয় না। ঠিক। আচ্ছা, একটু আগে স্যার একটা ছবি দেখছিলাম যেখানে দুটো, যদি আরেকবার
আমরা দেখতেও পাই, একটা কালোর ওপরে, মানে খুব সম্ভবত এক্স রে ছবি, একটাতে আমরা খানিকটা লম্বা স্পাইন দেখছিলাম, আরেকটা পুরো একদম মানে বইয়ের মতো। এই যে গুড, এই ছবিটা একবার দেখি, যে এই পাশের ডান পাশের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি পুরো বেঁকে গেছে, মানে ভয়াবহ অবস্থা একটা তৈরি হয়েছে। না বেঁকে যায়, তার সাথে সাথে হাড়ের মধ্যে দেখবেন ফুটো হতে চালু হয়ে যায়, অস্ট্রিওপেনিয়া হতে চালু হয়ে যায়, অস্ট্রিওপোরোসিস হতে চালু হয়ে যায়, হাড়গুলো আপনার নষ্ট হতে চালু হয়ে যায়। তো আজকে দেখুন আপনি জেল তৈরি করতে পারবেন কিন্তু হাড় তৈরি করতে পারবেন না, ঠিক না? তো সময় থাকতে থাকতে আপনাকে চিকিৎসা করে নিতে হবে। আমি কি বললাম, আর্লি স্টেজের মধ্যে আপনি এরকম ব্যায়াম করলে, খাওয়া দাওয়া লাইফস্টাইলকে মেনটেন করলে ঠিক হয়ে যায়, কিন্তু যখন আপনার প্রবলেমটা বেশি হচ্ছে তখন আপনি সঙ্গে সঙ্গে এক্সরে রিপোর্ট বা এমআরআই রিপোর্ট করে আপনাকে ট্রিটমেন্টের মধ্যে আসতে হয়। নাহলে এইরকম রোগকে যদি ফেলে রাখলে, আপনি যে হাড়ে যে ছবিগুলো দেখলেন কি আপনার হাড়গুলো যে বেঁকে গেল, এক্স্যাক্টলি ওই রকম বেঁকে যায়। তাহলে স্যার এবার